প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আমার টার্গেট। আর আমার টার্গেট এখন নতুন রূপে আরো এগিয়ে। তো আজকে যে ক্লাসটা আমরা শুরু করতে যাব সেটা হলো ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 এর প্রথম পার্ট। তো তোমরা ইতিমধ্যেই সবাই কেউ কেউ পেয়ে গেছে স্কুল থেকে, আর যারা পাওনি তারা স্কুল থেকে কালেক্ট করে নাও মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন। শুরু করছি আজকের ক্লাস। তো যারা ইতিমধ্যে আমাদের কিন্তু চ্যানেলে অন্যান্য ক্লাসগুলো প্রোভাইড করা হয়ে গেছে মডেল অ্যাক্টিভিটি, তোমরা যারা এখনো দেখোনি তারা দেখতে পারো। আর ওয়েবসাইটের লিংকও কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, যারা ওয়েবসাইট দিয়ে ভিজিট করতে চাও তারা গিয়ে ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে মডেল অ্যাক্টিভিটিস গুলো যাবে, তোমরা যারা ওয়েবসাইট থেকে দেখবে তারা ওখান থেকে দেখে নিতে পারো, লিখতে পারো, অথবা ইউটিউবের স্ক্রিন থেকেও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা এটা লিখতে পারো। তো চলো শুরু করছি। প্রথম কোশ্চেন, টোটাল এখানে 20 নম্বরের প্রশ্ন আছে, সেগুলো কিছুটা এমসিকিউ, কিছু সত্য মিথ্যা আর কিছু বড় কোশ্চেনে সেগুলো ডিভাইড করা হয়েছে। তো প্রথমে আমরা এমসিকিউ শুরু করব। প্রথমে এমসিকিউ কি আছে, নিচের যেটি গ্রিনহাউস গ্যাস তা হলো, এখানে চারটি অপশন আছে, তার মধ্যে যে অপশনটা গ্রিনহাউস গ্যাস হবে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথম অপশন হচ্ছে N2, দ্বিতীয় N2O, N2 মানে হচ্ছে নাইট্রোজেন, N2O নাইট্রাস অক্সাইড, O2 মানে অক্সিজেন, আর H2 মানে হচ্ছে হাইড্রোজেন। তো এটার কারেক্ট आंसर যেটা হবে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এটা হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস। দ্বিতীয় প্রশ্ন হলো, যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটা হলো, এখানে কি বলছে, এটা গ্রিনহাউস গ্যাস হতে হবে আর এটাকে জলে গুললে সেটা কি একটা অ্যাসিড হবে। নিচের কোন যৌগটা সেটাই তোমাদেরকে সিলেক্ট করতে হবে। অপশন এ হচ্ছে মিথেন CH4, অপশন বি হচ্ছে N2O নাইট্রাস অক্সাইড, অপশন সি হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড, আর অপশন ডি হচ্ছে CFC মানে ক্লোরোফ্লুরোকার্বন। তো এখানে যেটা आंसर হবে সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড জলীয় দ্রবণ কি আম্লিক প্রকৃতির হয়। পরের প্রশ্ন হচ্ছে কি, যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো, যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো কি। প্রথম অপশন হচ্ছে নাইট্রোজেন N2, দ্বিতীয় অপশন হচ্ছে N2O নাইট্রাস অক্সাইড, তৃতীয় অপশন হচ্ছে NO মানে নাইট্রোজেন মনোক্সাইড, আর চতুর্থ অপশন হচ্ছে NO2 মানে নাইট্রোজেন ডাই অক্সাইড। এখানে একমাত্র নাইট্রোজেন যেটা আছে সেটা একমাত্র বায়ুমণ্ডলকে দূষিত করে না বা ক্ষতি করে না বায়ুমণ্ডলে, বাকিগুলো কিন্তু ওজোন স্তর বা বায়ুমণ্ডলের ক্ষতি করে। তো এখানে উত্তর হয়ে যাবে N2 বা নাইট্রোজেন। হয়ে গেছে আমাদের এমসিকিউ। এবার চলে আসছে আমরা সত্য মিথ্যায়। দেখো প্রথম কি বলেছে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিনহাউস ইফেক্ট ঘটছে। এটা কি সত্যি? এটা কিন্তু সত্যি নয়, কারণ বায়ুমণ্ডলে কিন্তু গ্রিনহাউস গ্যাসের কোনো স্তর নেই। ওজোনের স্তর আছে যেটা আমাদের পৃথিবীকে সুরক্ষা করে রেখেছে, কিন্তু গ্রিনহাউস গ্যাসের কিন্তু কোনো স্তর সেভাবে থাকে না। সুতরাং এটা হচ্ছে কি একটা মিথ্যা। ঠিক আছে। পরের প্রশ্ন হলো, ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ। এটা কিন্তু সত্য। ফসিল ফুয়েল থেকে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় ফসিল ফুয়েলকে পোড়ালে, আর সেটাই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ। কারণ কি, ফসিল ফুয়েল হচ্ছে কি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি একটা গ্রিনহাউস গ্যাস। যত বেশি গ্রিনহাউস গ্যাস থাকবে তত কিন্তু পৃথিবী বেশি উত্তপ্ত হবে। তো সুতরাং কার্বন ডাই অক্সাইড কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর একটা কারণ। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয়। এটা কিন্তু সত্য। প্রধান উপাদান গ্যাসটি নাইট্রোজেন, যেটার পরিমাণ 78% এর উপরে, আর একটা হচ্ছে কি অক্সিজেন, যেটাও কিন্তু 20% এর উপরে। তো সুতরাং এই দুটো যে প্রধান গ্যাস রয়েছে এরা কিন্তু গ্রিনহাউসের জন্য দায়ী নয়। আর নাইট্রোজেনের কথা আগেই পড়েছি, আর এখন বললাম অক্সিজেনের কথা। সুতরাং এই স্টেটমেন্টটা কিন্তু সত্য। পরবর্তী প্রশ্ন কি বলেছে, উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম। এটা কিন্তু মিথ্যা। কারণ কি, সূর্য থেকে যে তরঙ্গদৈর্ঘ্যটা আসবে ইনফ্রারেড রে, তারটা সেই তরঙ্গদৈর্ঘ্যটা কিন্তু কম হবে, কারণ তাহলেই সে গ্রিনহাউস ভেদ করে পৃথিবীতে ঢুকতে পারবে। আর যেটা প্রতিফলিত হবে তার তরঙ্গদৈর্ঘ্য কিন্তু বেশি হবে, তাই জন্য সেটা কিন্তু গ্রিনহাউস ভেদ করে যেতে পারে না, যার ফলে সেটা পৃথিবীতেই থেকে যায় এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তো এখানে বলেছে যেটা প্রতিফলিত হবে তার সেই তরঙ্গদৈর্ঘ্য কম, এটা কিন্তু ভুল, কারণ তার তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়। তো এটা কি হবে? মিথ্যে হবে। পরের প্রশ্ন কি হবে, কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজোন অণু, অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণু ভেঙে যায়। এটা মিথ্যে। কারণ কি, অক্সিজেন অণু, অক্সিজেন পরমাণু কিন্তু এই গ্রিনহাউস গ্যাসগুলো CFC, কার্বন ডাই অক্সাইড এরা ভাঙছে, বা ক্লোরিন এরা কিন্তু ভাঙে। অতিবেগুনি রশ্মি কিন্তু গ্রিনহাউস ওজোন স্তর ভাঙে না। বোঝা গেছে কি বললাম? তাহলে এটা হলো কি মিথ্যে।
তাহলে এই পাঁচটার মধ্যে কি প্রথমটা মিথ্যে, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা সত্য, 4 নম্বর আর 5 নম্বর দুটোই কিন্তু মিথ্যে। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন শুরু করা যাক। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর করে রয়েছে এখানে। তোমরা দেখছো প্রথম প্রশ্ন হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কি পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে, আর পৃথিবীর উষ্ণতা যদি ধীরে ধীরে বাড়ে তাহলে কিন্তু অবশ্যই ক্ষতি তো হবেই, তোমরা সবাই বুঝতে পারছো। তো প্রথম কিভাবে হেডিং শুরু করবে, গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব, এই বলে একটা হেডিং শুরু করবে। তারপর লিখবে প্রথম পয়েন্ট দিয়ে আগামী 1 শতকে পৃথিবীর উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বৃদ্ধি পাবে এবং বিপর্যয় ডেকে আনবে। তো আগামী 1 শতক মানে আগামী 100 বছর পৃথিবীর উষ্ণতা এখন বর্তমানে যেটা রয়েছে তার থেকে কিন্তু 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি বেড়ে যাবে। আর উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে কিন্তু অনেক প্রবলেম হবে, কারণ কি এমনিতেই প্রচুর দেখছো পরিযায়ী পাখি যেগুলো আছে বা প্রচুর প্রজাতি কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। পরবর্তীকালে যখন গরম আরো বাড়বে, উষ্ণতা আরো বাড়বে পৃথিবীর, তখন কিন্তু আরো বিলুপ্ত হয়ে যাবে। এছাড়াও কি হবে, এছাড়াও কিন্তু হিমবাহের যে বরফ রয়েছে সেগুলো গলতে শুরু করছে, আর সেগুলো যত গলবে সমুদ্রের জল কিন্তু তত বাড়বে, আর সমুদ্রের জল যত বাড়বে সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলো কিন্তু সব জলের তলায় চলে যাবে, আর সমুদ্রের কিন্তু জীববৈচিত্র্যের বিশাল একটা হেরফের দেখতে পাবে তোমরা। তো অবশ্যই এগুলো ক্ষতিকারক প্রভাব। পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী পয়েন্ট কি আছে, উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাবে, যেটা আমি একটু আগে বলেই দিয়েছি, এবং জলস্ফীতি ঘটবে। জলস্ফীতি বলতে কি জলের স্তরে উচ্চতা বৃদ্ধি হবে, মানে জল বেড়ে যাবে, তাই তো। আর সমুদ্রের পৃষ্ঠে জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন দেখা যাবে। ন্যাচারালি আমি এগুলো আগেই বলে দিয়েছি, তোমরা এখানে টুকে নেবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে 3.2 গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির উষ্ণতা সৃষ্টি হতো না, যুক্তি সমর্থন করো। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো যে গ্রিন হাউস গ্যাস কি করছে, পৃথিবীকে উষ্ণ মানে উত্তপ্ত করে রাখছে, কিন্তু আমরা জানি যে খুব বেশি গ্রিন হাউস কিন্তু একেবারে না থাকাটাও কিন্তু আবার খারাপ লক্ষণ। কারণ কি একেবারে যদি না থাকতো তাহলে পৃথিবী কি হতো, ঠান্ডা হয়ে যেত, যার ফলে কি হবে, ঠান্ডা হতো বলতে কি ইন দ্য সেন্স দিনের বেলায় পৃথিবী প্রচন্ড গরম হয়ে যেত, কারণ কি দিনের বেলায় সূর্য থেকে আগত রশ্মি ডাইরেক্ট পৃথিবীতে আসতো, আবার রাত্রে বেলায় কিন্তু সেই পৃথিবী আবার প্রচন্ড ঠান্ডা হয়ে যেত, যেমনটা মরুভূমি অঞ্চলে হয়ে থাকে। তো এখন আমরা দেখে নাও কি কি লেখা রয়েছে এখানে। গ্রিনহাউস এফেক্টের উপযোগিতা, যদি ভূসংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো তবে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরণ তাপ মহাশূন্যে ফিরে যেত। বোঝা গেছে, সেক্ষেত্রে বায়ুমণ্ডলে ভূসংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক বেশি হয়ে যেত, এই উষ্ণতার জীবগুলি বেঁচে থাকা অসম্ভব হতো এবং পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লোপ পেত। এখানে একটা পয়েন্ট তোমরা অ্যাড করে নিতে পারো যে অতিরিক্ত বেশি হয়ে যেত দিনের বেলা এবং রাত্রিবেলা অতিরিক্ত ঠান্ডা হয়ে যেত। ঠিক আছে, তো পৃথিবীর জীবের অস্তিত্ব স্বাভাবিকভাবে লোপ পাবে, কারণ অতিরিক্ত ঠান্ডাতেও জীব সেভাবে সার্ভাইভ করতে পারবে না, তেমন অতিরিক্ত গরমেও কিন্তু জীব সেভাবে সার্ভাইভ করতে পারবে না। আর একটা উষ্ণতার বিশাল তারতম্যের জন্য কিন্তু জীবকুলের অস্তিত্বই মিটে যাবে, তাই না। পরবর্তী প্রশ্ন দেখো, ওজোন স্তরের ক্ষতি হলে জীবজগতে যেসব ক্ষতি হবে তার উল্লেখ করো, দুটি উল্লেখ করো। তো প্রথম দেখি কি আছে, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, এভাবে হেডিং শুরু করবে। ওজোন স্তর ধ্বংস হয়ে গেলে কি হবে দেখে নাও, প্রথমে একটু বুঝে নাও। ওজোন স্তরটা কি হচ্ছে, আমাদের পৃথিবী বায়ুমণ্ডলকে ঢালের মতো রক্ষা করছে। এবার মনে করো সেই ঢালের সূর্য থেকে প্রচুর পরিমাণে অতিবেগুনি রশ্মির মতো ক্ষতিকারক রশ্মিগুলো পৃথিবীতে আসে, আর তারা কিন্তু ওজোন স্তরে এসে বাধা পেয়ে যায়, যার ফলে কি তারা পৃথিবীতে ঢুকতে পারে না। আর সেই রশ্মিগুলো ঢুকলে কিন্তু আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে যাবে, পৃথিবী গরম উষ্ণতা হয়ে যাবে, গরম হয়ে যাবে পৃথিবী, ক্যান্সারের মতো প্রচুর এরকম ভয়ানক মরণবাদী রোগ কিন্তু হতে পারে। তো সেই ঢালেই যদি এখন একটা ছিদ্র দেখা যায়, ছিদ্র ইন দ্য সেন্স কি হবে, ছিদ্র বলতে ওজোন স্তর কিন্তু পুরোপুরি ছিদ্র হয়ে যায়নি, মানে একটা ছিদ্র হয়ে গেছে এমন নয়, ওজোন স্তর পাতলা হয়ে যাবে, ওজোন স্তরের ক্ষয় বলা হয়। তো সেইখান থেকে অতিবেগুনি সেগুলো না আটকাতে না পারে ওজোন স্তর, তাহলে কি সেগুলো ডাইরেক্ট পৃথিবীতে আসবে আর আমাদের রোগ সৃষ্টি হবে। তো দেখে নাও এবার কি লেখা রয়েছে, মানুষের উপর কি প্রভাব পড়বে, সেখানে একটা হেডিং হবে কি হবে, চামড়ার ক্যান্সার, চোখে ছানি পড়া ইত্যাদি রোগ হতে পারে। উদ্ভিদের উপর কি প্রভাব পড়বে, সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে উদ্ভিদ জগতের ক্ষতি হবে। অ্যাকচুয়ালি ইন দ্য সেন্স জীব জগৎ পুরোটাই কিন্তু ক্ষতি হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 4 নম্বরে, এখানে দুখানা প্রশ্ন আছে আর মার্কস থাকবে 3 করে। প্রথম প্রশ্ন 4.1 কাচের গ্রিনহাউসের মধ্যে বাতাস বাইরের বাতাসের তুলনায়, এখানে স্পেলিংটা ভুল আছে, এখানে বাতাদের হয়ে গেছে, ওখানে বাতাসের হবে, তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে, যে যে কারণে সেগুলো ব্যাখ্যা করো। দেখো কি আছে উত্তর, সূর্য থেকে আসা দৃশ্যমান আলোক শক্তির অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য। আমি আগেই বলেছিলাম একটা পয়েন্টে যে সূর্য থেকে যে আলোগুলো আসে বা তরঙ্গগুলো রশ্মিগুলো আসে তাদের তরঙ্গদৈর্ঘ্য কিন্তু কি হবে, ক্ষুদ্র হবে। তো এই তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি সাপেক্ষে কাঁচ তাপ স্বচ্ছ বস্তু হিসেবে আচরণ করায়।
কাঁচ কি হয়, তাপের স্বচ্ছ বস্তু হয়, মানে তাপ বা রশ্মি কিন্তু কাঁচের ভেতর দিয়ে সহজে চলাফেরা করতে পারে। স্বচ্ছ বস্তু হিসেবে আচরণ করায় সেগুলি সহজেই কাঁচের দেওয়াল ও ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করবে এবং ঘরের মধ্যেকার মাটি ও উদ্ভিদকে উত্তপ্ত করে। ঘরের ভিতরে থাকা মাটি ও উদ্ভিদ যে তাপ নিঃসরণ করে সেগুলো বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য হবে। এই বিকিরণ সাপেক্ষে কাঁচ তাপ অস্বচ্ছ হয়, সেগুলি কাঁচ ভেদ করে বাইরে আসতে পারে না। কাঁচ এই রশ্মির কিছু অংশ শোষণ করে নেয়। মানে প্রথমে যে আপতিত রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য সেটা কিন্তু কাঁচ স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার হয়, কিন্তু যখন রশ্মি প্রতিফলিত হয়ে যায় তখন কিন্তু সেই রশ্মি কি হয়ে যায়, তরঙ্গদৈর্ঘ্য বৃহত্তর হয়ে যায়, তখন কিন্তু কাঁচ সেক্ষেত্রে অস্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করে। ঠিক আছে, তো শোষণ করে নেয়, এই কাঁচ এই রশ্মি কিছু শোষণ করে উত্তপ্ত হয় এবং বাকিটা ঘরের ভেতরে মাটির মধ্যেই প্রতিফলিত হতে শুরু করে। ফলে কাঁচের ঘরের ভেতরে উষ্ণতা বাইরের উষ্ণতা থেকে কি হয়, গরম হয়ে যায়। তো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো। ওজোন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কি তা ব্যাখ্যা করো। তো এই প্রকৃত অর্থটা কিন্তু আমি আগেই ব্যাখ্যা করে দিয়েছি, তারপর এবারও কিন্তু আমি আবার ব্যাখ্যা করে দেবো। দেখো, যারা যারা ওয়েবসাইট ফলো করছো আমার টার্গেট, তারা সেখান থেকে কিন্তু এগুলো লিখতে পারো, এখানে সমস্ত ম্যাটেরিয়ালস কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। কিন্তু এই যে কথা মানে প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমাদের যে বোঝানোর ব্যাপারটা, এটা কিন্তু ওয়েবসাইটে সম্ভব হয় না, সেটা কিন্তু ইউটিউব চ্যানেলেই সম্ভব হয় একমাত্র। তো তার জন্যই কিন্তু তোমাদের এই চ্যানেলটা খোলা হয়েছে আমার টার্গেট। তো তোমরা যারা যারা ওয়েবসাইটে আছো ভালো, তারা কিন্তু ইউটিউব চ্যানেলটা ফলো করো, আর ভবিষ্যতে তোমাদের কিন্তু এখানে ক্লাস প্রোভাইড করা হবে, তোমরা তার জন্য সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করো, অল নোটিফিকেশন করে নাও, যাতে করে ক্লাসের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়। তো আশা করি তোমরা আমাদের এই উদ্যোগে উপকৃত হবে। তো শুরু করি, নেক্সট প্রশ্ন কি আছে, ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক গ্যাস হলো ক্লোরোফ্লুরোকার্বন। আমি সিএফসি নাম কিন্তু আগেই একবার বলেছিলাম, কি ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে ওজোন স্তরকে ক্ষতি করে। এইবার যেটা পড়ো সেটা হচ্ছে ওজোন স্তর ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কি। তো দেখো কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস তৈরি ও ওজোন গ্যাসের বিয়োজন, এই দুই বিপরীত প্রক্রিয়ার মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে কিন্তু ওজোন স্তরটা রয়েছে, আর ওখানে কিন্তু ওজোন গ্যাসের তৈরি এবং বিয়োজন দুটোই ঘটে। তো কিন্তু যেটা প্রাকৃতিক হয়, কিন্তু আজকাল মানুষের সৃষ্টি বা মনুষ্য সৃষ্টি কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যেমন কি সিএফসি, নাইট্রোজেন মনোক্সাইড ইত্যাদি ব্যবহারের ফলে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাস উৎপাদন অপেক্ষা বিয়োজন বেশি পরিমাণে হচ্ছে। এই সমস্ত গ্যাসগুলো কি হয়, ওখানে গিয়ে ওজোন স্তরে গিয়ে ওজনের অণুগুলোকে ভেঙে অক্সিজেন পরমাণু তৈরি করে দেয়। O3 না, O3 কে প্রথমে অক্সিজেন আর একটা অক্সিজেন পরমাণু তৈরি করে, O2 প্লাস O, তারপর আবার O2 কে O প্লাস O মানে অক্সিজেন পরমাণুতে পুরো ভেঙে দিচ্ছে। যার ফলে কি যে ওজন আর ওজন থাকছে না, যার ফলে ওজন স্তর থেকে কি হবে, ওজন আস্তে 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 সরে যাচ্ছে, ওগুলো কি ভেঙে যাচ্ছে, আর ওজন স্তরটা কিন্তু আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে। তো কি বলছে, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজন গ্যাসের উৎপাদন অপেক্ষা ওজন অপেক্ষা বিয়োজনের হার বেড়ে যাওয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ওজন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাই হচ্ছে কি ওজন ছিদ্র হয়ে যাওয়ার প্রকৃত অর্থ। তার মানে কি ওজন ছিদ্র বলতে কি একটা ছিদ্র হয়ে যাওয়া, স্তরটা পাতলা হয়ে যাওয়া। বোঝা গেছে কি বললাম? তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভালো লেগে থাকে এই ক্লাসটা তাহলে কিন্তু লাইক করতে তোমরা অবশ্যই ভুলবে না, সবাই লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে সবাই আমাদের এই চ্যানেলের উপকৃত হতে পারে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে।